বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মাওলা রনি, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা সাবেক পাপিয়া। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং দুজন অনেক বিতর্ক করেছেন এই অনুষ্ঠানে, যখন সংসদ সদস্য ছিলেন, সম্ভবত সংসদ সদস্য না থাকা অবস্থায় এই প্রথম আপনারা দুজন মুখোমুখি হচ্ছেন। দুজনের কাছে জিজ্ঞাসা যে রাজনীতিতে এক ধরনের অনেকের মধ্যেই যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, চরম হতাশা লক্ষ্য করা যায়। এক ধরনের নৈরাশ্যকর অবস্থা আছে, এক ধরনের স্থবিরতা আছে, এক ধরনের অচল অবস্থা আছে, এবং সামগ্রিকভাবে আমরা যেটি বলি যে আমাদের রাজনীতি এক ধরনের অসুস্থ বধির রাজনীতি। তো এ থেকে পরিত্রাণ পাবার কোনো সুযোগ আছে কিনা, কোনো আশু সম্ভাবনা দেখেন কিনা আপনারা? গোলাম মাওলা রনি যদি প্রথমে বলেন। না, আমি অবশ্যই লিখি, কেন প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে, প্রকৃতি কখনো কোনো মানুষের হুকুমে চলে না। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন কিভাবে চলবে, আকাশের চন্দ্র সূর্য কোন জায়গাতে কোন অবস্থানে থাকবে, জোয়ার কিভাবে আসবে, ভাটা কিভাবে হবে, এবং জোয়ারের সময় বায়ু কোন দিকে প্রবাহিত হবে, ভাটার সময় বায়ু কোন দিক থেকে প্রবাহিত হবে, এটা অল আর প্রি সিলেক্টেড আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক। এটা হলো জমিনে প্রকৃতির আইন। সেই প্রকৃতিকের আইনটাকে নড়চড় করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। আমরা যেটা করতে পারি সেটা হলো ব্যত্যয় করে নিজেদের দুর্ভোগ নিজেদের জন্য টেনে নিয়ে আসতে পারি। যেমন খুব জোয়ার আসলো, আমি বললাম যে আমি জোয়ারের বিরুদ্ধে যাব, আমি জোয়ারের বিরুদ্ধে কতগুলো একটু কুয়াদ দেখালাম, দেখে জোয়ারের বিরুদ্ধে গিয়ে কতক্ষণ ঠেলাঠেলি করলাম এবং সাঁতরানোর চেষ্টা করলাম, এবং একটা সময় কি হবে, সেই জোয়ারের টানে আমি অতল গহ্বরে স্রোতের টানে চলে যাব অনন্ত ধ্বংসের দিকে। কিংবা প্রচণ্ড ঝড় হচ্ছে, আমি কুয়ার দেখালাম যে আমার গায়ে অনেক শক্তি, আমার দেহ হলো পেশিবহুল, আমার মন এবং মানসিকতা, চিন্তা চেতনা এত বেশি শক্তিশালী, আমি যে কোনো ঘূর্ণি, সাইক্লোন এবং টর্নেডো, আমি নজরুলের কবিতা খুব করে পড়ি, আমি সেই টর্নেডোর বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি। আমি দাঁড়ালাম, ফলে কি হবে, আমাকে উড়িয়ে নিয়ে যাবে, প্রচণ্ডভাবে উড়িয়ে নিয়ে যাবে, একটা কাগজের মতো বা একটা শুকনো পাতার মতো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি অবস্থাতে রাজনীতিরও কিন্তু একটা ফিলসফি আছে। রাজনীতি কিন্তু আজকের যুগে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি, তার হাতে প্রতিষ্ঠিত হয়নি, কিংবা আজকের যুগে যিনি বিএনপি সভানেত্রী আছেন তার হুকুমে রাজনীতি বাংলাদেশে চলেনি। এই বাংলাদেশেই কিন্তু রাজনীতি ৫,০০০ বছর যাবৎ এই বাংলাদেশের রাজনীতি প্রচলিত আছে। অর্থাৎ এই প্রথম একজন রাজার নাম আমরা ইতিহাসে পাই, আপনি অনুষ্ঠান ইতিপূর্বে বলেছি, যার নাম জগদত্ত। তা আজ থেকে ৫,০০০ বছর পূর্বে এই জগদত্ত এই গাঙ্গেয় বদ্বীপের রাজা ছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সদল বলে হাজার হাজার সৈন্য নিয়ে বাংলাদেশ থেকে উনি যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যে রাজনীতি শুরু হলো, সেই ৫,০০০ বছর যাবৎ এখনও পর্যন্ত যে রাজনীতি চলছে, এই রাজনীতির একটা সূত্র আছে, গতি আছে, প্রকৃতি আছে। সেই গতি প্রকৃতি অনুযায়ী স্বাভাবিক নিয়মে চলবে এবং স্বাভাবিক নিয়মেই চলছে। আমরা যারা এই স্রোতের বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা করছি, মূলত তারা এই নিজেরা নিজেদের বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসছে। আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বিরাট একটা দেহ, এই যে আমার বন্ধু পাপিয়া আছে, আমরা আছি, পাপিয়া আমার সাথে তুলনামূলকভাবে একটু মোটা সোটা। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার পুরো দেহে আপনাকে খাওয়া দাওয়া সব কিছু আপনাকে ভালো দেব, এবং আপনি এসি করা ঘুমিয়ে থাকেন, কিন্তু আপনার দুই নাকের মধ্যে ছোটো দুটো সর্ষের দানা না হোক আমি, বা ছোটো দুটো আপনার মুসুরির দানা আমি দুটো নাকের মধ্যে ঢুকিয়ে দেবো, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি চলতে পারবেন না। তেমনি সারা বাংলাদেশে আপনি দেখতেছেন, ইকোনমি বলেন, অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাজনীতি বলেন, সমস্ত কিছু আপনি বলেন সব তো ভালো চলছে, কিন্তু আপনার সেই নাকের মধ্যে যদি দুটো মুসুরির ডাল ঢুকিয়ে দেওয়া হয়, আপনার যে নিঃশ্বাস প্রশ্বাসের যে অবস্থা হবে, তেমনি এই মানুষের যে রাজনৈতিক আশা এবং আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা স্তব্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ হিসেবে লাঞ্ছিত হচ্ছে, মানুষ হিসেবে অপমানিত হচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, আপনার আমার, অর্থাৎ আমরা যে মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার মধ্যে আপনার মধ্যে আর একটা পশুর মধ্যে, একটা ছাগলের মধ্যে, গরুর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আমি স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করি, আমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করি, আমি আমার নিজের মত প্রকাশ করতে চাই, আমি আমার যে শ্রেষ্ঠ এবং সুন্দর কাজটি সুন্দরভাবে করতে চাই, তেমনি আপনার মন্দ কাজটিকে মন্দ হিসেবে বলতে চাই। ঠিক এই একটা কারণে কিন্তু একটা মানুষের সাথে একটা ছাগলের সাথে ডিফারেন্স। ছাগলের গলায় আপনার রশি বেঁধে রাখা হয় এবং নির্দিষ্ট দিন পরে বলে যে তোমার গায়ে বেশ মাংস হয়ে গেছে, আসো তোমাকে জবাই করি, আমার এখন কাবাব খেতে খুব ইচ্ছা করছে। বা গরুর একই অবস্থা। তা একই এই যে পশুর মধ্যে এবং মানুষের মধ্যে যে চিন্তা চেতনার মধ্যে ডিফারেন্স, ফ্রিডম অফ স্পিচ, কথা বলে স্বাধীনভাবে, ফ্রিডম অফ থিঙ্কিং, ভালোভাবে সে স্বাধীনভাবে চিন্তা করছে, এবং ক্রিটিসাইজ করার যে ক্ষমতা,
এই ক্ষমতাটা যখন মানুষ প্রয়োগ করতে পারে না, তখন সেই মানুষ আর নিজেকে আশরাফুল মাখলুকাত ভাবে না, সে তার মানবতার বিসর্জন দিতে থাকে এবং সে মানুষ হিসেবে নিজেকে সমাজে অপাঙ্ক্তেয় মনে করে এবং মানুষ হিসেবে নিজেকে লাঞ্ছিত এবং অপমানিত মনে করে। আজকের যে বাংলাদেশের সোসাইটি, এই সোসাইটিতে এখন যারা মানুষ আছেন, যাদের রাজনৈতিক বোধ এবং বুদ্ধি আছে, যারা অ্যামিবা হয়ে যাননি কিংবা যাদের জবান বন্ধ হয়ে যায়নি, যাদের স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে যায়নি কিংবা যাদের শ্রুতি মানে কানে শোনার যে ক্ষমতা এটাও স্তব্ধ হয়ে যায় নাই, তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের মানবতা বোধটাকে লাঞ্ছিত এবং অপমানিত মনে করছে, বোধ করছে এবং এইটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ। এটা বেশি দিন চলতে পারে না এবং এটা কোনো অবস্থাতে বেশি দিন চলবে না। সৈয়দা শিফা আশরাফি পাপিয়া, কি মনে হয় আপনার কাছে? মানুষের জীবনে সুখের দিনটা সীমিত সময় থাকে আর কষ্টের সময়টা খুব বেশি দীর্ঘায়িত হয়। তো স্বাভাবিক কারণেই আবার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মানুষ এই অশান্তি, যন্ত্রণা, নির্যাতন, দম বন্ধ হওয়া যে পরিবেশ, গুমোট হাওয়া, বাকরুদ্ধকর, শ্বাসরুদ্ধকর যে অবস্থা, এটা থেকে অবশ্যই পরিত্রাণ তো পেতেই হবে। ইতিহাসও তাই বলে এবং প্রাকৃতিক সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজনৈতিক যে উত্থান পতন, তার প্রেক্ষাপট বিশ্লেষণ করলেও দেখা যায় সমাধানে আসতেই হবে। তবে হ্যাঁ, সেটা কখন, কাল, ক্ষণ, সময় নির্ধারণ করাটা খুবই দুরূহ। কারণ বাংলাদেশের ৭২ সালের পর থেকে মোটামুটি ২০০৬ পর্যন্ত বলছিলেন যে বর্তমান সরকার ২১ বছর ক্ষমতায় থাকবে, আপনার কাছে ওই জন্য আমি কাল সময় নির্ধারণটা করা খুব দুরূহ ব্যাপার। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত রাজনীতির একটা ধারাবাহিকতা ছিল আন্দোলনের, কিন্তু এইবার দেখা গেছে যে আন্দোলনের ধারাবাহিকতারও পরিবর্তন হয়েছে এবং স্বৈরাচারের লাজ লজ্জাও কমে গেছে। স্বাভাবিক কারণে এটা কালক্ষেপণটা হওয়া খুব অতি স্বাভাবিক। কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ যেমন বরদাস্ত করে না, দেশের মানুষও কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু সারা জীবন স্থায়ীভাবে কেউ সীমা লঙ্ঘন করে যাবে, এটাও কিন্তু সত্য নয়। এই জন্য আমি মনে করি পরিবর্তন তো আসতেই হবে, যে কোনোভাবেই হোক। যেমন আপনি অর্থনীতিতে দেখেন না, মালথাসও তার অর্থনীতি যে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে পদ্ধতি দিয়ে গেছে, যে ব্যাপক হারে মানুষ যখন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি হতেই থাকবে, কোনোভাবে মুক্ত করা যাবে না। ন্যাচারাল ডিজাস্টার হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, মহামারী হবে, সংক্রমণ ব্যাধির দ্বারা আক্রান্ত তো হবে। আমরা কি আপনাদের দুজনের কথা ধরে, মানে আমি একটু আগেই আরো বেশি শুনবার জন্য প্রশ্নটা করছি যে আপনারা কি দুজনেই এভাবে ধরে নিচ্ছেন প্রকৃতির নিয়মে যেটা স্বাভাবিক হওয়ার সেটাই হবে, মানে সাধারণত যা হয় সেরকম আশাই বসে মানুষই আছেন? করবে, জনগণই করবে, এটা জনগণই করবে অবশ্যই। এটার জন্য তো ন্যাচারাল কিছু আল্লাহ গড গিফটেড ব্যাপার স্যাপার আছে, কিন্তু রাজনৈতিক পরিবর্তন জনগণকেই সম্পৃক্ত হতে হবে, জনগণকেই মাঠে নামতে হবে এবং দলমত সেরকম নির্বিশেষে। কোনো লক্ষণ কি আছে আদৌ? এটা এমন একটা সিচুয়েশন তৈরি হবে, দেখবেন ওই সিচুয়েশন তৈরি হওয়াটা ধরে নিতে হবে গড গিফট। মানে আর কি কি বাকি এমন আছে? একটা দুর্ঘটনা ঘটবে যে বাংলাদেশের মানুষের দ্বিমত পোষণ করার কোনো জায়গা থাকবে না। তখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বাংলাদেশের মানুষ হিসেবে একত্রিত হবে এই স্বৈরাচার সরকারের এগেনস্টে। এখানে দলগত পার্থক্য হচ্ছে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, গণতন্ত্র, সংবিধান এবং নাভিশ্বাস পরিস্থিতির পরিত্রাণ শেষ উপায়। দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন নিজের জীবনের নিরাপত্তা নিশ্চয়তা কিন্তু মানুষ ভাবে না। সামনে গেলেও আগুন, পিছনে গেলেও মৃত্যু নিশ্চিত। তখন কিন্তু ঝুঁকি এবং রিস্ক নেওয়াটা অতি স্বাভাবিক এবং দ্রুততার সাথে হয়ে যায়। তখন কিন্তু মানুষের ভিতরে কোনো চিন্তা, ভালো মন্দ ভাবার কোনো অবকাশ থাকে না। এইরকম সিচুয়েশন দেখবেন অচিরেই সৃষ্টি হয়ে যাবে। কারণ এইভাবে স্থবির অবস্থায় একটা রাষ্ট্র, দেশ তো চলতে পারে না। একগুয়েমি, জেদ, যা ইচ্ছা তাই, এইভাবে কি পারে না। নির্বাচনে আমরা গেলাম না, কেন গেলাম না? সিচুয়েশন তৈরি করনি। এখন বলে নির্বাচনে আসনি, তাই হবে না। গণতন্ত্রের ভাষা তো সেটা না। 5টা 20টা অনির্বাচিত প্রতিনিধিকে সহ্য করতে পারছি না। হয় আজ বাংলাদেশে আজকে 345টাই এমপি বলেন, মন্ত্রী বলেন, সবাই তো অনির্বাচিত। তো আমরা অনির্বাচিত 20 জন কি 10 জনের কথা বলেছি সর্বজন সম্মতিক্রমে, যে যাদের নির্বাচনের কোনো অ্যাম্বিশাস থাকবে না, কোনো দলকে নেকেটলি সমর্থন করবে না, ক্ষমতায় নিয়ে আসার কলাকৌশল কনস্পিরেসি তারা করবে না, এই ধরনের নিরপেক্ষ ব্যক্তির কথা বলেছি। 20 জনকে পছন্দ করলেন না, 10 জনকে করলেন না, 156 জন অপ্রতিদ্বন্দ্বী, আর নামে মাত্র নির্বাচনের ভিত্তিতে 345 জনই অনির্বাচিত। এটা তো মানুষ পছন্দ করবে না। আজকে তারা বলে যে ডেড ইস্যু, তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার কোথায় ডেড ইস্যু? প্রাণবন্ত ইস্যু। আজকে মন্ত্রীদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, ওনারা উপদেষ্টা, ওনারা কি নির্বাচিত প্রতিনিধি নাকি? ওনারা তো নির্বাচিত প্রতিনিধি না। আজকে 64টা জেলাতে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত প্রতিনিধি না। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের নেত্রী বলেন, সংসদ নেতা বলেন, উপনেতা বলেন, স্পিকার বলেন, সবই অনির্বাচিত। এটা এইভাবে তো চলতে পারে না দেশ।
কথা বলতেছে, নিয়ন্ত্রণে আছে মিডিয়া থেকে শুরু করে, তাই বলছে। আপনি চিন্তা করেন লোকই বা কোথায়? প্রশাসন ছাড়া তাদের হাতে কে আছে? কেউ নেই। প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের হয়েছে, কয়টা লোক হয়েছে? 3 দিনের প্রোগ্রামে প্রথম দিনে হয়নি, দ্বিতীয় দিন তো না, সেটা তো 7 জন আপনারা guest ডাকলেও পর্যন্ত লোক গেছে। আসে না। না, আমরা ডাকলে লোক আসে। আমরা তো বন্দুক পিস্তল নিয়ে রাস্তায় যখন দাঁড়িয়ে থাকে পুলিশের ভয় আসে না। কিন্তু সরকার যখন তাদের দলের কোনো কর্মসূচি ডাকে, বিএনপিকে লাঠি লাদনা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে প্রতিহত করার ঘোষণা দেয়, যে বিএনপিকে ভয় পেয়ে আওয়ামী লীগ আসে না, তা কিন্তু না। এখানে দুটো জিনিস বোঝার বিষয় আছে। ঢাকা শহরে লোক নামছে না ব্যাওনেট, বুলেট এবং গুপ্ত হত্যা, অপহরণ, ডাইরেক্ট গুলি করে মেরে ফেলার ভয়ে, এবং যেভাবে চতুর্দিকে ঘেরাও দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের মিটিংয়ে লোক না যাওয়ার কারণটা কি? আজকে দেখেন যুবলীগ ছাত্রলীগরা বাড়িতে নাকি 3টা করে গ্রিল দিয়েছে এই উত্তরা মিল্কি মার্ডারের পর। মিল্কি যে হত্যাকাণ্ড, তারপরে তারা নিজেরা নিজেদের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কি জন্য? চাঁদাবাজি, সন্ত্রাস, বখরাবাজি, জমি দখল, ভূমি দখল, এগুলোতে নিয়ে তাদের ভিতরে যে প্রতিযোগিতা এবং তাদের ভিতরে যে নিরাপত্তাহীনতা, যার কারণে ছাত্রলীগ যুবলীগ প্রত্যেকটা বাড়িতে কলাপসিবল গেট 3টা করে লাগিয়েছে, যে তারা যাতে তাদের প্রতিপক্ষর কাছে, মানে দলের ভিতরে যে প্রতিপক্ষ, গ্রুপের দ্বারা অপহৃত না হয়। তো এই অবস্থা তো চলতে পারে না। আজকে প্রত্যেকটা মানুষ পরিত্রাণ চাচ্ছে। এখন পরিত্রাণটা কবে হবে? ওই যে আমি বললাম যে পিছনে যখন আমি দেখবো নদীতে পিছনে এক পা দিলে আমি সাগরে পড়ে যাব, আর সামনে গেলে আমি আগুনে পড়বো, তখন কিন্তু আমার যা ইচ্ছা আমি তাই করবো। এটা নিয়ন্ত্রণ তখন কেউ করতে পারবে না আর। রাজনীতির একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা হলো ফেয়ার পলিটিক্স উইথ এ কম্পিটিশন। প্রচণ্ড প্রতিযোগিতা থাকতে হবে, এবং সেই প্রতিযোগিতা না থাকলে রাজনীতির সৌন্দর্যটা প্রতিভাত হয় না, প্রস্ফুটিত আমি হয় না। একটা প্রশ্ন, আপনি এটা বলবেন, এই প্রশ্নটা দুজনের জন্যই, যে আপনারা তো দুজনই 5 বছর উনি বিরোধী দলের ছিলেন, বেশ দাপুটে সংসদ সদস্য। আপনি সরকারি দলের হয়েও, সরকারি দলের সদস্যদের আসলে সে অর্থে তেমন কিছু করবার থাকে না, বাট নানান মাতৃকতার কারণে, বহুমাত্রিক গুণের কারণে আপনিও বেশ উজ্জ্বল ছিলেন। আলোচিত সমালোচিত। এখন দুজনই সংসদে নেই, কেমন লাগে? না, আমার এবং জন্য দুজনে তো বয়সও খুব বেশি না, সো দ্যাট আপনাদের আসলে কেমন লাগে সংসদের বাইরে? প্রথমত আলহামদুলিল্লাহ, আমি যে একজন সংসদ সদস্য না এই মুহূর্তে, অর্থাৎ এই সংসদের, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এর কারণ হলো এখন এই সংসদে যারা সংসদ সদস্য হয়ে আছেন, আমি অত্যন্ত সম্মান রেখে বলছি, এর মধ্যে আমার সিংহভাগে আপনার দলের না, আমি বলছি সিংহভাগ অবশ্যই আমার দলের, এর মধ্যে সিংহভাগই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং শুভানুধ্যায়ী, এবং আমার ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যতটা সুসম্পর্ক স্থাপন হয়, যারা একটা নির্ভেজাল ইলেকশনে প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে পাশ করে আসার ক্ষমতা ছিল যাদের, এবং যারা পাশ করতে পারতো, এরকম প্রত্যেকটা এমপি এই বর্তমান এমপিগিরিতে অপমানিত। তারা এই মানে অটো এমপি হতে চায়নি। তা আমি এর মধ্যে যে পড়িনি, আমি যে সংসদে যাইনি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমার এখন দিনকাল কেমন কাটছে। দিনকাল আপনি নিঃসন্দেহে আমার ভালো কাটছে এই অর্থে, 5টা বছর আমি ধরেন একটা মাতৃকতায় ব্যস্ত ছিলাম, আর এখন আমি এই যে সভা সমিতি, সেমিনার, টক শো, পত্রপত্রিকায়, আমি বাংলাদেশের সবথেকে বড় 2টো পত্রিকাতে সপ্তাহে 3টা লেখা লিখি, এবং 3টা লেখা লিখতে গিয়ে আমাকে প্রতি সপ্তাহে 8 থেকে 10,000 ওয়ার্ড আমাকে নিজের হাতে লিখতে হয়, এবং সবই গবেষণালব্ধ লেখা। তো প্রত্যেকটা সপ্তাহে 7 থেকে 8,000 10,000 ওয়ার্ড লিখতে গিয়ে আপনি বুঝতে পারেন যে আমাকে কী পরিমাণ শ্রম দিতে হচ্ছে। প্রত্যেকটা সপ্তাহে 4 থেকে 5টা সেমিনার থাকছে, সভা থাকছে, এবং এই যে আপনার টকশো থাকছে। এরপরে অনেক ভিজিটার, যারা তারা মনে করে যে গোলাম মোল্লা রনি সাহেবের সাথে একটা মনের দুঃখের কথাটা বললে তিনি একটু 2 কলম লিখতে পারবেন, তিনি রাজনীতি নিয়ে একটা কথা বলতে পারবেন, আমার ব্যক্তিগত এই বিষয়টা, সহানুভূতিটা তার কাছে জানা যেতে পারে। অনেক দূর থেকে অনেক বয়স্ক লোক আমার কাছে আসেন, ইভেন জেলার বাইরে থেকে, অন্যান্য জেলা থেকে আসেন, 70 বছর 80 বছরের, তারা শুধু আসেন যে গোলাম মোল্লা রনি এই যে মানুষের কথা বলতে বলতে যে মানুষের কাছাকাছি চলে গেছে, ফলে তার কাছে কোনো স্বার্থ নাই, কেবলমাত্র তার কাছে আমার যে মনের দুঃখের কথাটা, এটা যদি আমি বলতে পারি, তিনি সান্ত্বনা পান। ফলে আমি মনে করি যে আমার অবস্থানটা অতীতের যে কোনো সময়ের সাথে ভালো যাচ্ছে। আর যেহেতু আমি এখন ব্যবসায় সময় দিতে পারছি, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে, আমার পরিবারকে সময় দিচ্ছি, পরিবারে ভালো সময় যাচ্ছে, এবং একই সঙ্গে আমি মনে করি আমি আজকে আপনার এই অনুষ্ঠানে অনেকগুলো প্রেডিকশন করেছি, এবং সেই জিনিসগুলো হয়েছে। হ্যাঁ, প্রেডিকশন হলো, আপনি দেখেন যে একটা রাজনৈতিক পরিবর্তন আসবে, সেটা যেভাবেই আসুক না কেন, যে পরিবর্তনে আসুক না কেন, আমি গোলাম মোল্লা রনি পরিমাণ সময় নেবে মনে হয়, আমি সেটা বলতে পারবো, চোখে পড়বার মতো একটা বড় আমি এটা পরিবর্তন বলতে পারি না, ইট মে হ্যাপেন অ্যাট এনি টাইম। তবে পরিবর্তন যেভাবেই আসুক না কেন, আমি রাজনৈতিকভাবে আমার এই দেশের রাজনৈতিক অঙ্গনে আমি একটা উল্লেখযোগ্য পজিশনে থাকবো। কীভাবে থাকবো আমি একটা বর্ণনা দিয়ে দিচ্ছি। ধরুন আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগের এখন যে সমস্ত নেতারা আছেন, 99.99% নেতারা প্রথমত যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, বিপদে পড়ে, তারা প্রথমে শুরু করবে দৌড়, এমন দৌড়, সে দৌড়ে ভারত পার হয়ে তারপরে বলবে যে দৌড়াইলাম কেন, কি হইলো, আমি শব্দটা কিসে,
পুরো মাঠ ফাঁকা, একটা লোক পাবেন। ওই আওয়ামী লীগ অফিস আমি গোলাম মোল্লা রনি আমাকে খুলতে হবে। বঙ্গবন্ধুর কথা বলার মতো আপনি দেখবেন এখন যে সমস্ত লোকজন মাথা ঝুলিয়ে নাক ঝুলিয়ে বড় বড় কথাবার্তা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনার জন্য যাদের কান্নায় চোখের পানি এসে যায়, এই সমস্ত লোক দেখবেন কোথাও খুঁজে আপনি তাদেরকে পাবেন না। তখন এই জননেত্রীর কথা বলার জন্য, বঙ্গবন্ধুর কথা বলার জন্য এই মাঠে যে কজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বুক ফুলিয়ে দাঁড়াতে পারবেন, জনগণের সামনে কথা বলতে পারবেন যে ইয়েস তাদের সেই ইন্টিগ্রিটি আছে, সততা আছে, তার মধ্যে গোলাম মোল্লা রনি শুধু অন্যতম নয়, প্রধানতম ব্যক্তি। আপনি এবং শুধু তাই নয়, 5টা বছর এমপিগিরি করেছি, আমি কারো করুণার ভাজন ছিলাম না। কোনো মন্ত্রী এমপিকে আগেও যেমন পাত্তা দিয়ে চলিনি, এখনও পাত্তা দিয়ে চলেনি, আল্লাহর মেহরবানিতে। আগে যেমন বুক ফুলিয়ে চলতাম, এখন বুকটা আরও বেশি, কারণ আগে একটা কমিটমেন্ট ছিল। এখন ওই দলের প্রতি ওরকম কোনো ভীত সন্ত্রাসভীত আমি এখন কোনো সংসদ সদস্য নেই, ফলে আমি এখন নির্ভয়ে চলি। তো নির্ভয়ে চলতে গিয়ে 5টা বছর ক্ষমতার পাদপীঠে ছিলাম এবং নিঃসন্দেহে আমি অন্য সাধারণ এমপিদের মতো এত বোকা ছিলাম না। আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি, বাণিজ্য করি। 2 নম্বর ধান্দাবাজি, টাকা উপার্জন, চুরি রাহাজানি করার যত রকম খারাপ দিকগুলো আছে, এগুলো আমাদের অনেক এমপিদের তুলনায় অনেক আগে শিখে এসেছি। শিখার পরেও 1 কাপ চা খাইনি। এবং তাই যদি হতো তাহলে আমি যে 50 দিন জেলে ছিলাম, এই সরকারের আমার যারা বন্ধুবান্ধব আছে তারাই প্রাণান্ত চেষ্টা করছে গোলাম মোল্লা রনির প্রত্যেকটা খুদ বের করার জন্য, কোথায় কোথায় কী আছে, এবং আমাকে সর্বনাশ করে ছেড়ে দিত, এবং ইটস স্টিল নাট পর্যন্ত। এই যে সততা, ন্যায়পরায়ণতা, সাহস এবং শক্তি এবং আদর্শ নিয়ে আমরা যে ছিলাম, এটা আমার দলের জন্য এটা একটা অ্যাসেট হবে। কিন্তু এটা এখন নয়, দল যখন প্রয়োজন মনে করবে। এখানে পাপিয়ার সাক্ষী, মানে বিএনপিতে পাপিয়ার চেতে আমার সাথে ঘনিষ্ঠ কারোজন ছিল না। ও একবারের জন্য বলুক তো, আমি আমার বঙ্গবন্ধুর আদর্শ থেকে, আমার দলের আদর্শ থেকে একটা সেকেন্ডের জন্য আমি কখনো বিচ্যুত হয়েছি? কখনোই না, বরং আমি তাকে ইনফ্লুয়েন্স করেছি। আমার যখন ব্যাপার আসছে, আমি তখন নেত্রীর কথা যেভাবে বলেছি, এটা বিটুইন সে আর আমি সেভাবে আছে। অর্থাৎ আমি আমার দলের জায়গাতে যেভাবে ছিলাম এখনও আছি এবং আগামী দিনগুলোতে থাকবো। এই দলের গোলাম মোল্লা রনির মতো লোকের সার্ভিস দরকার হবে। আর এখন যারা সার্ভিস দিচ্ছে, এরা সার্ভিস দেওয়া তো দূরের কথা, সার্ভিসের রেস উচ্চারণ হওয়ার সাথে সাথে তাদেরকে আইদার মক্কা শরীফ পাবেন, অথবা তাদেরকে জেলখানাতে পাবেন, অথবা তাদেরকে দেখবেন যে তারা সারাদিন শুধু জিকির করতেছে বসে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে, অথবা ওই আমাদের যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে সারাদিন বড় বড় দাড়ি জুব্বা রেখে তারা শুধু ইয়া আল্লাহ, হলোটা কি, করলামটা কি, ঘটলোটা কি, এরকম অবস্থা। এবং এটাই অতীতে। আপনি গতবার দেখেন না 111-এর সময় সব লোক দলে দলে লেগে খালি খাজা মঈনুদ্দিনের দরবারে, সেই দরবারে সেখানে বাসা ভাড়া করে নিজেরা থেকে শত শত মানুষ, এই আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা সব দরবার ভরিয়ে ফেলছে। ঠিক একই অবস্থা হবে যদি কোনো রকম কোনো সমস্যা, এবং এটা বর্তমান যে অবস্থা, প্রকৃতির নিয়মের বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই, দেয়ার ইজ নো ওয়ে, দ্যাটস অল। আপনার অবস্থা? আমার অবস্থা, সংসদের গোলাম মোল্লা রনি যেটা বললো যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হতো, যেতাম না, সেখানকার অনুভূতিটা একরকম হতো। নির্বাচনে যেহেতু সুষ্ঠু হয়নি, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যেহেতু বর্তমান সংসদ নয়, পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত নয়, স্বাভাবিক কারণে আমার সাথে ওদের তো কোনো পার্থক্য নেই। ওরা ওই জায়গায় যাচ্ছে গায়ের জোরে, আর আমি এই অপপ্রয়োগ শক্তিকে করতে চাচ্ছি না। আমার মানসিকতাকে আমি এই ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত করতে চাচ্ছি না, বিধায় আমি যাচ্ছি না। তবে আমি মনে করি এখনো তো আমরা বৈধ এমপি আছি, কারণ নির্বাচন তো হয়নি, যেহেতু এমপি আছি। বা নির্বাচন বৈধ না হলে, যেমন 111-এর সময় 2 বছর নির্বাচন হয় নাই, তো পরবর্তী কোনো এমপি কি হয়েছে? হয়নি। কিন্তু আমরা তো এখনো বৈধই, আমি এটা মনে করি। আর আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে বুট দিয়ে সামরিক বাহিনীর লোকেরা যখন কুর্দি পড়ে যায়, তখন আমরা বলি যে সামরিক বাহিনী বুট দিয়ে লাথি মেরে গণতন্ত্রকে রক্তাক্ত করলো। কিন্তু সিভিলিয়ানরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের ধোয়া, সংবিধানের মতো পাণ্ডুলিপি নিজের মন মতো সংশোধন করে, নিজের মন মতো ধারা উপধারা লিখে, চমৎকার করে একবারে গণতন্ত্রের লেবাস পরে বুলি আওড়াতে আওড়াতে অনির্বাচিত প্রতিনিধি হয়ে সংসদ সচিবালয় থেকে শুরু করে পার্লামেন্ট ভবন দখল করে নিল। এইটা তো 72 সালের পর থেকে বাংলাদেশে অভিনব একটা সন্ত্রাস, অভিনব অপকর্মের একটা নৃশংস দৃষ্টান্ত আমি মনে করি। এই পার্লামেন্টে না যাওয়াটা আমার জন্য নিঃসন্দেহে আমি ভাগ্যবান। এই অপকর্মের সাথে আমি জড়িত, ভাগ্যবতী যাই হোক, অপকর্মের সাথে আমি জড়িত নই। আর জাতি এবং দেশ অদূর ভবিষ্যতে এগুলো নিয়ে অ্যানালাইসিস করবে, গবেষণা করবে, কি পরিমাণ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সেদিন বুঝবে ইনশাল্লাহ। হয়তো সেদিন করণীয় আর কিছুই থাকবে না। আর যে বিষয়টা, সেটা হচ্ছে গোলাম মোল্লা রনি যে কথাটি বলেছে, যে সততার ব্যাপারটা তো অবশ্যই আছে। আমি যদি সৎ না হই, আমি অসতের কথা জোর গলায় বলতে পারবো না। আমার ভিতরে যদি যোগ্যতা না থাকে, অযোগ্যতা কী জিনিস সেটা আমি বুঝবো না।
আমার ভিতরে সততা মানে সৎসাহস, দেশপ্রেম এবং সত্যকে সত্য বলা, মন্দকে মন্দ বলা। গোলাম মাওলা রনির আওয়ামী লীগের প্রতি, তার দলের প্রতি, আদর্শের প্রতি তার কখনো বিচ্যুতি ঘটেছে বলে আমি মনে করিনি। কিন্তু তেলের বাটি নিয়ে তৈলমর্দনের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় সে ব্যাকবেঞ্চার স্টুডেন্ট, সামনের সারিতে পৌঁছাতে পারেনি। কিন্তু আজ হোক আর কাল না, তেল তো, আপনি যেহেতু অনেস্ট ব্যক্তি, আপনার যোগ্যতা আছে, ব্যক্তিত্ব আছে, সবাই তো তেলের খুঁড়ি নিয়ে তৈলমর্দন করবে না। যারা এমপি হওয়া, মন্ত্রী হওয়া 7 পুরুষের ভাগ্যে জোটে না, অপ্রত্যাশিত একটি সুস্বপ্ন, তাদের পক্ষে তৈলমর্দন করাটা খুব ইজি। কিন্তু আমরা যারা মাঠপথে পোড় খেয়ে এই পর্যায়ে এসেছি, আমরা তো এই পর্যায়ে কখনোই যাব না। কিন্তু তার অর্থই নয় যে হচ্ছে দলের আদর্শে বিশ্বাস হারিয়ে ফেলেছে। ওর প্রতি আস্থা হারিয়েছে তৈলমর্দনের অভাবের কারণে। কালের পরিবর্তনে একদিন না একদিন অবশ্যই সে তার জায়গা করে নেবে আর বুঝবে। আর 111 রাজনীতিবিদদের একটা চরম একটা অভিজ্ঞতা, কোনো দলের সাথে এই তৈলমর্দনকারীরা বিপথে গমন করার জন্য যারা সাহায্য সহযোগিতা হয় এবং বিপথে পরিচালিত করার জন্য যারা ভূমিকা দেয়, ইন্ধন দেয়, তাদেরকে কখনো দুঃসময় পাওয়া যায়নি, বর্তমানেও যাবে না, ভবিষ্যতে পাওয়ার কোনো প্রশ্ন আসে না। গোলাম আল্লাহ জি শেষ করেছেন? হ্যাঁ, প্রশ্ন আসে না। গোলাম আল্লাহ রনি, একটু বলবেন যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কি একটু বিপদের মধ্যে আছে কিনা? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিতকরণ, এখন পর্যন্ত সেটি নিয়ে সরকারের নানা রকমের প্রয়াস দেখছি, কিন্তু কোনো সুফল দেখা যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের এক ধরনের চাপ আমরা লক্ষ্য করছি। রেমিটেন্স খুবই রেকর্ড পরিমাণ ঋণাত্মক এবারে, যেটি দেখা গেছে সর্বশেষ হিসাব। তো সব মিলিয়ে এক ধরনের বিপদের মধ্যে বাংলাদেশ কি না? আমি যদিও কিছু কিছু পজিটিভ দিক সরকারের দিকে, জাপান, চীন, ইন্ডিয়াকে ঘিরে সরকার মনে করে যে একটা ভালো অবস্থায়। এই বিষয়ে আমি আসছি, তার আগে আমি একটু 2 মিনিট অন্য একটা বিষয় বলে নিই। সেটি হলো, আমি যে 5টি বছর সংসদ সদস্য ছিলাম, আমার এলাকাতে 2জন জীবিত সংসদ সদস্য ছিলেন যারা এরশাদের আমলে হয়েছিলেন। তো এর মধ্যে একজন হলো বর্তমান আমার আন্ডারে চেয়ারম্যান ছিলেন, আর একজন হলো 2-3 বার চেয়ারম্যান ইলেকশন করে সে ফেল করেছে। তো দুর্ভাগ্য হলো যে তারা একবারও জনগণের সামনে কিন্তু কখনো ভয়ে একবারও যেন বলেনি যে আমরা কোনো এক সময় সাবেক সংসদ সদস্য ছিলাম। বরং আমাদের পাশে বসতে গিয়ে এমনভাবে সে কাছুমাছু করতো যে আগের ওই যে মানে তার যে এমপি পদটা বা টেনিয়রটা ছিল, ওটাকে তার জীবনে একটা কলঙ্ক এবং একটা অপমানজনক এবং লাঞ্ছনা বলে সে সারা জীবন সে সেটা মনে করতো এবং সবসময় সে গুটিয়ে থাকতো। এবং এটারই প্রেক্ষাপটে আমি বলতেছি, এখন যে সমস্ত লোকজন সংসদ সদস্য আছেন, তারা এবং তাদের পরিবারের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় হবে। তাদের ছেলে মেয়ে বিয়ে দিতে গিয়ে তারা যদি কোনো মতে তাদের বায়োডাটাতে বলে ওয়ান্স আপন এ টাইম আমরা এরকম একটা জিনিস ছিলাম, তাহলে কোনো ভদ্রলোক তাদের পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা যদি কোথাও তাদের ছেলে মেয়ে চাকরি টাকরি করতে যাবে, কোনো কিছু করতে যায়, এটা একটা অশ্রুত অবস্থার সৃষ্টি হবে সমাজে। আপনি এটা আপনার এই অনুষ্ঠানে একটা প্রেডিকশন করে গেলাম। এটা কেন? আমি দেখেন 2001 সনে আমি রাজনীতিতে এমপি প্রার্থী হিসেবে আমি প্রতিযোগিতায় নামলাম। 2001 থেকে 2009 পর্যন্ত আমি ফরিদপুরের একটা আসনে, 4 আসনে, এই যে এখন যে নিকচন চৌধুরী যেটা হলো, এখানে আমি প্রার্থী ছিলাম। তো আমার সাথে দেখেন কারা প্রতিদ্বন্দ্বিতা ছিল। আট্রসি হুজুরের ছেলে মুস্তাফা মির ফাইসাল, এফবিসিআই সভাপতি একে আজাদ, আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে ছিল। এরপর আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন। এরপরে আব্দুল কাদের মোল্লা, যিনি যে জামাতের ফাঁসির আসামি ছিলেন, তিনি জামাত থেকে ছিলেন। বিএনপি থেকে আকমল ইবনে ইসু, কাজী জাফরুল্লাহ পাশের আচ্ছা ছিলেন। তো এইভাবে আমরা প্রায় 12 থেকে 13 জন লোক শুধু আওয়ামী লীগের প্রার্থী, 7টা বছর 8টা বছর মানে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের মাঠে আমরা একটু গরম করতে পারিনি। দিস ইজ পলিটিক্স। এরপরে সেখান থেকে যখন আমি মনোনয়ন পেয়ে পটুয়াখালীতে গেলাম, সেখানে আমার মামা শ্বশুরের সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতাতে আসলাম। সে যে কী প্রতিযোগিতা এবং কী যে প্রতিদ্বন্দ্বিতা কল্পনা করতে পারবেন না। আমরা আমাদের যে প্রায় 20-25 বছর 30 বছরের যে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কটা এমন একটা জায়গাতে চলে আসলো যে আমরা একে অপরকে দেখতে পারি না, আমরা একে অপরেরকে মৃত্যু কামনা করি। সেই প্রতিযোগিতার মধ্যে মামা শ্বশুর পারে আমার গলা টিপে মেরে ফেলে, আমি পারলে তার গলা টিপে মেরে ফেলি। এইভাবে প্রায় 2টা মাস 1টা ঘন্টার জন্য ঘুমাতে পারিনি। পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নির্বাচন করে তারপরে যখন সংসদ সদস্য নামক যে পদবিটি হাতে আসলো, তখন এটাকে মনে হলো এটা একটা অমৃত, এটার একটা তৃপ্তি আছে, এটা একটা স্বাদ আছে, একটা আহ্লাদ আছে, এটার একটা মর্যাদা আছে। আমি ওটা ধারণ করছি আমার হৃদয়ের মধ্যে। আমি বুক ফুলিয়ে সবাইকে কমেন্ট করেছি, ইয়েস আমি 1,25,000 ভোট পেয়ে তোমাদের নির্বাচিত সংসদ সদস্য, আমার কথা তোমাদের মানতে হবে, তোমাদের কারো সাহস নেই আমার হুকুমের বাইরে যাওয়ার জন্য, আমি তোমাদের নেতা। এই যে আমার কনফিডেন্টটা, থানা, পুলিশ, প্রশাসন, ডিসি, এসপি থর থর করে কাঁপতো।
কোনো একটা গোলাম মোল্লা রনি বা সংসদ সদস্যের বিরুদ্ধে একটা টুশব্দ করবে এরকম তো প্রশাসনের সাহসই ছিল না। এর কারণ হলো আমার পিছনে 1,25,000 ভোটের একটা সিল ছিল, একটা শক্তি ছিল, মানুষ আমার পিছনে নেমে যেত। ঠিক ওই শক্তিটা ছাড়া কোনো নেতা কখনো নেতা হতে পারে না। ওই শক্তির কারণে কিন্তু দেখেন বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিতে গেলেন, অল অন এ সাডেন এই বিশাল জনসমাবেশ দেখে তিনি বললেন যে এই জনগণ আমার। তিনি সমস্ত জনগণের নেতা হয়ে গেলেন, বলেন আমি হুকুম দিলাম, আমি যা বলবো তোমরা তাই করবো, প্রত্যেকটা মানুষকে তুমি করে বলার মতো আন্তরিকতা পেলেন। এইটা হলো জনগণের ম্যান্ডেট। আপনি সেই জনগণের ম্যান্ডেট নেবেন না, আপনি ভোট চুরিও করবেন না, আপনি ভোটের সিলটাও মারবেন না, বিনা ভোটে আপনি 153 জন এমপি হয়ে যাবেন আর আপনি বলবেন আমি নেতা। আপনি জনগণ, আমি রাস্তায় চলতে ফিরতে গিয়ে একটা রিক্সাওয়ালা সেদিন এক রিক্সাওয়ালাকে বলতে চাই বেশি বাড়াবাড়ি করবি না, যদি বেশি কথাবার্তা বলিস তাহলে কিন্তু এমপি বানাই দেবো আর কি। তো এই অবস্থা হয়ে গেছে এমপি পদপদবি নিয়ে ঠাট্টা মস্করার বিষয়। তো এটা গেল বক্তব্য। এখন আপনার প্রসঙ্গে আসি, যেটা আপনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে আমরা এই মুহূর্তে একেবারে বন্ধুহীন অবস্থায় আছি। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের কর্তা ব্যক্তিরা বিভিন্ন তাদের আমাদের মিশনের মাধ্যমে ইন্ডিয়া, চায়না, জাপান, ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্কটা, আপনি একটা জিনিস হলো কি, এই মুহূর্তে যদি আমি আমার দলের পক্ষে বগল বাজাই যে ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর দ্বিপাক্ষিক সুসম্পর্ক স্থাপন হয়েছে, তাহলে এইটা একটা আত্মহত্যার সামিল হবে। এর কারণ হলো নরেন্দ্র মোদী সরকার যে পরিমাণ আমাদের আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়ার কথা ছিল, যে পরিমাণ ছাড় আমরা দিয়েছি, তাতে উনি নির্বাচিত হওয়ার পরে ওনার প্রথম বৈঠকটি ভুটানে না হয়ে হওয়া উচিত ছিল বাংলাদেশে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে উইদিন 15 দিনের মধ্যে তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ততপক্ষে একটা ঘন্টা 2-3 বার টেলিফোন আলাপ আমাদের হওয়া উচিত ছিল, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং ওই প্রধানমন্ত্রীর সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলোচনা হওয়া দরকার ছিল। তা না করে নরেন্দ্র মোদী, আপনি দেখেন, একটা ইতিহাসের সবচাইতে একটা নীরব ভূমিকা পালন করতেছে বাংলাদেশের ব্যাপারে। এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে পশ্চিমা বিশ্বের রাইট হ্যান্ডের সঙ্গে আমরা যে জাপানে গিয়ে প্রধানমন্ত্রী যে আলোচনাটা করেছেন, যে বক্তব্য করেছেন, বা যেই ধরনের সাহায্য সহযোগিতার $6 বিলিয়ন আশ্বাস পেয়েছি, আমি জাপান সম্পর্কে বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে একজন বিশেষজ্ঞ মানুষ আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে। এই জিনিসটা বাস্তবসম্মত না এবং এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। সেখানে যা হয়েছে এবং সেখানে যে সমস্ত কথাবার্তা হয়েছে তা যদি জনসম্মুখে প্রকাশিত হয় তাহলে এটা অনেকের জন্য কষ্টদায়ক হবে এবং বিব্রতকর হবে। এমনকি প্রধানমন্ত্রী এখন ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করার জন্য একটা রাষ্ট্রীয় বৈঠক ছাড়া জাতিসংঘের ইউনেস্কোর একটা স্বাভাবিক প্রোগ্রামের ওসিলায় তিনি সেখানে গেলেন। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটা আমাদের জন্য আসলে একটা মর্যাদাকর বিষয় নয়। আমাদের আরও অন্যভাবে সরকারি পোর্টগুলো সুন্দরভাবে যাওয়া উচিত ছিল। তাহলে এই যে বন্ধুহীনভাবে আমরা চেষ্টা করছি, যেমন আমি আপনাকে বলছি যে মিস্টার জিল্লুর রহমান ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমি বলতে পারি আমার মুখ আছে, কিন্তু আপনি আমাকে বন্ধু মনে করছেন কিনা সেটা তো আমাকে দেখতে হবে। জনগণ সেটা দেখবে যে মিস্টার জিল্লুর মিস্টার রনিকে বন্ধু মনে করছেন কিনা। এখন আমরা উপজাচকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করছি, এবং আমাদের বাংলাদেশে এসে আমাদের যে বংশবদ্ধ মিডিয়া আছে তাদেরকে আমরা ব্যাপকভাবে প্রচার করছি যে তারা আমাদের বন্ধু এবং তাদের সঙ্গে আমাদের বিরাট কিছু হয়ে গেছে। কিন্তু মানুষ যা বোঝার তা বুঝছে, এবং পশ্চিমা বিশ্বেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে, বিশেষ করে কিছুদিন আগে বান কি মুনের সাথে আমাদের রাষ্ট্রপতির যেটা বৈঠক, এবং সেই বৈঠকের পরে যে জাতিসংঘ সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হলো, এর চাইতে অপমান আর লজ্জার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। ফলে সেই জায়গাটাতে সরকার যে যাই বলুক না কেন, আমরা আন্তর্জাতিক বিশ্বে সুন্দর অবস্থান নেই, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি এই প্রথম গত 16 বছরের মধ্যে রেমিটেন্সে কিন্তু গত বছর কম এসছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী আমাদের যে ইনভেস্টমেন্টটা, লোকাল ইনভেস্টমেন্টটা, ফরেন ইনভেস্টমেন্টটা, এটাও খুব খারাপ অবস্থার মধ্যে আছে, এবং প্রত্যেকটা মানুষ যে কোনো জিনিস তার কাছে যে সম্পত্তি, টাকা পয়সা, সে যে জায়গাতে নিরাপদ জায়গার মধ্যে রেখে সে অপেক্ষা করছে যে একটা স্টেবল অবস্থা আসুক, এবং সরকার যত বেশি বলছে যে আপনারা আসুন, তত বেশি তাদের প্রতি সন্দেহ সৃষ্টি হচ্ছে। এবং একই সঙ্গে দেখেন ব্যাংকিং সেক্টরে আপনার যে ঘাটতি, তার হলো মানে ঠিক আছে দুর্নীতি। আমি একটা লেখায় লিখলাম যে অলমোস্ট 20,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে ব্যাংকিং সেক্টর থেকে। এর মধ্যে থেকে 8 থেকে 10টা
কোম্পানি মানে প্রতিষ্ঠান এই 20,000 কোটি টাকা লোপাট করেছে। এই 20,000 কোটি টাকা লোপাটকে সামাল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে লিকুইডিটি প্রদান করা হয়েছে 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা লিকুইডিটি দেওয়ার পরেও কিন্তু ব্যাংকগুলো এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এই প্রবলেম আছে। তাহলে আপনি শেয়ার মার্কেটের একটা বিরাট অংশ লুটপাট করলেন। ব্যাংকিং সেক্টরে আপনি চিন্তা করেন, এই যে বেসিক ব্যাংকের একজন শেখ আব্দুল হাই শাস্ত্রী, আমি জানি না এর সাথে আমাদের দলের কি সম্পর্ক। এই বেসিক ব্যাংকের এই লোকের সাথে আওয়ামী লীগের কি এমনি রিলেশনশিপ যে তার কারণে একটা ব্যাংকে 6 থেকে 7,000 কোটি টাকা লস দিতে হবে এই একটা লোকের কারণে? কেন? আমি তো 4 বছর যাবতই, গত 4 বছর যাবতই এই লোকটা সম্পর্কিত মিডিয়াগুলো বলে আসছে, কেন আমরা এই কাজ করতে গেলাম? কিংবা বিসমিল্লাহ গ্রুপ কারা, কিংবা এই যে সমস্ত লোক শেয়ার মার্কেটের সাথে জড়িত, এদের দলের লোকও আছে, বিএনপির লোক আছে। তো বিএনপির দলের যে লোকগুলো আছে বা আওয়ামী লীগের আমাদের দলের লোকগুলো আছে, এরা একসাথে হরিহরাত্মা একসাথে ঘুরে ফিরে। এখন কি হচ্ছে, যখন বিএনপি সেই লোকটার ওদের সেই করাপ্টেড লোকদের নাম ওঠে, সরাসরি ওদের নেত্রীর নাম এসে যায়। আবার যখন আমাদের সেই করাপ্টেড লোকগুলোর নাম আসে, সরাসরি আমাদের নেত্রীর নাম এসে যায়। তা আমাদের নেত্রীরই যদি আমরা মর্যাদা না রাখতে পারি, আমাদের রইলটা কি? তাহলে এই যে যারা আপনার শেয়ার মার্কেট কেলেঙ্কারি না, এবং এত খাতির যে দুই দলের ঘনিষ্ঠজনরা একসঙ্গে কাবার ঘরের পাশে, মানে কাবার কাছেই অ্যাপার্টমেন্ট নিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, আমাদের কপালে নামাজ পড়তে পড়তে কারো একটা পড়ে, এদের কপালে 2-3টা করে পড়ে গেছে। তারপরে এদের বদমাইশি, মানে নামাজ পড়বে, সেজদা দেবে, কাবা ঘরে যাবে নিয়মিত এবং অপকর্মটা করবে। আল্লাহ জানে যে আল্লাহ এদের জন্য আলাদা রহমত এবং বরকতের ব্যবস্থা করেছে। আমি আসি আপনার কাছে শেষের দিকে, আমরা আসিফ আশরাফি পাপিয়া। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান সত্যিকার অর্থে ভালো নেই। আর জাপান, চীন আর ভারতের যে প্রশ্নটি বললেন যে সমর্থন দিয়েছে, জাপান, চীন ভারতের সমর্থন দেওয়া তাদের ব্যক্তিগত রাষ্ট্রীয় স্বার্থ থাকতে পারে, কিন্তু বিশেষ করে চীন এবং জাপান বাংলাদেশে যখন কোনো কিছু বিনিয়োগ করবে ব্যাপক অঙ্কের মোটা অঙ্কের টাকা, তখন তারা কিন্তু চিন্তা করবে যে সরকারটি গণতান্ত্রিক না অগণতান্ত্রিক। স্ট্যান্ডবাজির জন্য সরকারের কাছে এটা হয়তো অনেক কিছু, কিন্তু সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এবং প্রত্যেকটা সেক্টরকে গতিশীল করার ক্ষেত্রে এই জাপান, চীন আর ভারতের সমর্থন বর্তমান অবৈধ সরকারের কোনো কাজে লাগবে বলে আমি মনে করি না, প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনি নিজেও দেখেছেন যে নির্বাচনের আগে ভারত থেকে সুজাতা দেবী আসলেন। উনি এসে কি করলেন? সুজাতা সিং আসলেন, এসে কি করলেন? উনি নির্বাচনটাতে যাতে অংশগ্রহণ করে জাতীয় পার্টির এরশাদ সাহেব চাপ প্রয়োগ করলেন এবং প্রেস কনফারেন্সে এরশাদ সাহেব বলে পর্যন্ত ফেললেন। তাহলে এই নির্বাচনটা, যে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য একটা চরম জঘন্যতম শাস্তি, ভারত সেই নির্বাচনকে কিভাবে সমর্থন করে? ভারত সমগ্র পৃথিবীর ভিতরে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা যেগুলোকে বুঝি, তার ভিতরে ভারত কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে পড়ে এবং বৃহত্তম রাষ্ট্রের ভিতরে পড়ছে, এবং তাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিকভাবেই কিন্তু লালিত পালিত প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন বলেন, বিচার ব্যবস্থা বলেন, আইনের শাসন বলেন, মোটামুটিভাবে বলা যাবে স্থানীয় সরকার গণতান্ত্রিকভাবে পড়েছে। তাহলে এইরকম একটি রাষ্ট্র বাংলাদেশের জনগণ সম্পৃক্ত হবে না, অগণতান্ত্রিক, জনগণ বিচ্ছিন্ন, যে কোনো পদ্ধতিতে যে কোনো ফরম্যাটে একটি নির্বাচন হলে তাকে বৈধতা দিচ্ছে এই সরকারকে ভারত দিচ্ছে। তাহলে এখানেই বুঝতে হবে ডালমে কুচকালা হয়। বাংলাদেশের মানুষের জন্য যেই নির্বাচন